মর্নিং। আমি বকখালির সি বিচ থেকে সবাইকে সকালের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি গত 3 দিন ধরে বকখালিতে আছি। বহু দিনের পরিচিত জায়গা। আজ থেকে প্রায় 45 বছর আগে আমি এসে এখানে কয়েকটা ফ্যামিলির সঙ্গে প্রথমে তো গেস্ট হাউসে ছিলাম, তারপরে এখানকার মহিলারা সাধারণত খুব কর্মঠ হয়, পুরুষ মানে কাজকর্ম করে কিন্তু ঠিকমতো করে না, মদ খায়, যেখানে যেখানে ঢুকে থাকে, সংসার চালায় না ঠিক মতন, বা মেয়েদেরকেই সংসার চালাতে হয় আদিবাসীদের মতো খানিকটা ব্যবহারে। আমার একটা ব্যাপার যে ওরা দলে দলে সব দুপুরের পরে খেয়ে জঙ্গলে গেছিল। ওই বকখালি মেন ঘাট থেকে যেদিকে বড়বাবীর মন্দির, ওখানে দেখলাম এক জঙ্গল মহিলা, তারা কাঠ কাটছে, শুকনো পাতা কুড়াচ্ছে। সেইভাবেই আমি একটা মেয়ে, তখন তার বয়স কম ছিল, নাম ছিল দীপু পাত্র। বিয়ে হয়ে গেছিল, তখন দুটো বাচ্চা। সেই অবস্থায় ও আমাকে প্রণাম করে বলল যে আজ থেকে তুমি আমার দাদা। আমি ঘাবড়ালাম, তারপরে ভাবলাম যে হ্যাঁ, আমারও তো বোন নেই এখন কেউ। আমার এক বোন ছিলেন, ও আগে বিয়ে দেওয়া হয়েছিল, আমাদের সবার বড় বোন। সে আমাদের ছেড়ে চলে গেছে বহুকাল আগে। ছেলে মেয়ে আছে, বোন বলাতে আমি তাকে একটু আদর করে আশীর্বাদ করলাম। সেই থেকে শুরু হলো বকখালিতে আনাগোনার পরিমাণটা বেশি। প্রায় আসতাম এবং ওদের বাড়িতেই থাকতাম। ওদের সচ্ছল অবস্থা ছিল না, একদম খারাপ। কারণ ওর বিয়ে হয়েছিল, ওর তখন ওই মাছ, মেনলি ওরালে মাছ ধরার কারণটাই বেশি। ওর বাবা, নামটা ভুলে যাচ্ছে, মিস্টার চৌহান, উনি এখন মিলিটারি ড্রাইভার ছিলেন, রিটায়ার করে চলে এসেছিলেন। আসার পরে বকখালিতে সেটু নিয়ে এখানে ওনার যিনি ওয়াইফ আছে ওনাকে বিয়ে করেন। ওনার গর্বে ওনার একটা ভাই হয়। ভাইটা একটু মানে এমনি জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু বোঝাটা ঠিক মতন বলতে পারে না। ওই অবাক কালা বলা করে বাকি কাজকর্ম করে সমস্যা। সেই অবস্থায় মানে আমি যখন আসতাম তখন তো টেলিফোনের এরকম ব্যবস্থা ছিল না। দেখুন, দুটো সিগুল উড়ে যাচ্ছে, আর যে দূরে দূরে মন্দির ফন্দির দেখা যাচ্ছে, একটা বড় মন্দির। আর এই হচ্ছে প্রকৃতির দৃশ্য। জল নিজের মনে খেলা করে চলেছে। এখনো কোনো ট্রলার তো দেখতে পাচ্ছি না নদী সমুদ্রে। হ্যাঁ, একটা ট্রলার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, বহু দূরে ট্রলারটা দেখা যাচ্ছে। ওই সকালবেলা বেরোয় 10 দিন 15 দিন থেকে মাছ নিয়ে যাবার খেলে। তারপরে দুর্ভাগ্যক্রমে চৌহান মেসমশাই আমাকে খুব স্নেহ করতেন। উনি আবার
আইআইটির পূর্ণযাত্রা। তখন বকখালিতে আসতে গেলে কলকাতা থেকে বাসে করে নামখানা আসতে হতো। তখন ট্রেন লাইনও ছিল না, ট্রেন লাইন অনেক পরে হয়েছে। তো এই অবস্থায় যাক নদী পার হয়ে তারপরে নদী পার হতে হতো। তারপর বাসে বসলে এই কত 40 মিনিট লাগে মনে হয় নামখানা থেকে বকখালি। বকখালির এত রমরমাও ছিল না, লোকজন কম ছিল, আর গ্রাম্য ভাবটা ছিল, গ্রামের গন্ধ ছিল। কিন্তু ইদানিং দেখছি যে বকখালি বেশ জমে উঠেছে, প্রচুর হোটেল হয়েছে, তারপরে ব্যাংক তো আছেই, এটিএম আছে, রাস্তা তো একেবারে রাজ্য সরকার তেলের মতো চকচকে করে দিয়েছে। ধর্মতলা থেকে 107 কিলোমিটার বা 127 কিলোমিটার এরকম হবে। আপনারা যদি আসতে চান ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে 6:30টায় একটা এসি বাস ছাড়ে, একদম বকখালিতে আপনাকে নামিয়ে দেবে। বেশি সময় লাগে না, ওই 6:30, 9:30, 10টার মধ্যে চলে আসার কথা। অনেক সময় রাস্তায় জ্যাম থাকলে একটু দেরি হয়ে যেতে পারে। তারপরে যদি আগের থেকে আপনি অনলাইনে বুক করতে পারেন, বুক করলে নিশ্চিন্ত। এসি বাসের ভাড়া, আমি অবশ্য ঠাকুরপুকুর থেকে উঠলাম, 245 টাকা নিল। আমতলা প্রচণ্ড জ্যাম ছিল, যে কারণে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে গেল। আমার বোন এটা দুর্ঘটনায় 2011 সালে মারা যায়। ওর মেয়ের বিয়ে যেদিন ছিল, মেয়ের বিয়েতে এলাম, বিয়ে দিলাম মন্দিরে, দিয়ে ও তো বাড়ি ফিরে গেল, আর আমরা সবাই ছেলের বাড়িতে রাতে আমাদের নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া করছিলাম। কী হলো, আমরা যখন খাচ্ছি, হয়তো আমাদের খাবার মানে অর্ধেক হয়েছে, সেই সময় একজন এসে খবর দিল যে আমার বোন অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়। মানে ও একটা মেশিন ভ্যান চলতো তখন বকখালিতে, মেশিন ভ্যানে ডান দিকে বসেছিল, পা দিকে অন্য প্যাসেঞ্জার আরও বেশ কয়েকজন আত্মীয়স্বজনও ছিল সেই সময়। তা একটা মারুতি ভ্যান মানে মদ খেয়ে ড্রাইভিং করছিল, একাই ছিল ড্রাইভার, একদম আমার বোনকে মেরে দিল। মানে স্পট ডেডই হয়ে গেছিলো। আমরা তো সেই রাতে দৌড়ে আসলাম, তখন অন্য কোনো গাড়ি ঘোড়ার সংস্থান খুব কম ছিল। এসে জায়গাটা অন্ধকার ছিল, তা অনেকের কাছে টর্চ থাকে, গ্রামের মানুষের একটা বড় জিনিস যে সব বাড়িতে 2-4টি করে টর্চ থাকে। আসলে লাইট ফাইটের তো ব্যবস্থা তখন ছিল না, এখন লাইট, রাস্তাঘাট, জল সব সুন্দর ব্যবস্থা, মানে আমাদের পৌরসভা কর্পোরেশনের মতনই ব্যবস্থা। তা যাক, অন্য বিষয়ে চলে গেলাম। তারপরে ও দুটো মেয়ে ছিল, একটার বয়স 5-6 হবে, একটা হয়তো 3-4। তা ওরা মনে হয় কোনো বিষ ফল জাতীয় কিছু খেয়ে নিয়েছে, দুটো মেয়েই একসাথে মারা যায়। এটা দুঃখের কাহিনী। তারপরে যা হোক, আমি শুনে এসেছিলাম দেখতে, আমাকে জড়িয়ে ধরে বোন কি কান্না। তারপরে ওই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ঘাস খেতে যাচ্ছে সেখানে পরিমাণ দেখুন সাদাভাবে ছড়া। ট্রলার
ভাষায় অবর্ণনীয় আর কি। সে দৃশ্য চোখে না দেখলে, উপভোগ না করলে ক্যামেরায় বন্দি করে বোঝানো যায় না। আমার এই সকালের ভ্রমণ এদিকটা, তারপরে থেকে আমি এখানে বছরে 5-7 বার আসতাম। হ্যাঁ, একবার 2-4 দিন করে থেকে যেতাম। আমার বোন আমি যা যা খেতে ভালোবাসি সব অ্যারেঞ্জ করতো, বাড়িতে হাঁস মুরগি পুষে রাখতো। ওদের একটা পুকুর ছিল, সেই পুকুরে অনেক রকমের মাছ ছাড়তো। আমি যে সমস্ত মাছ খেতে ভালোবাসতাম, ওই দেখুন এক জঙ্গল গরু দাঁড়িয়ে আছে। সেই জঙ্গলে যেরকম বাইসন দাঁড়িয়ে থাকে, ওইখানে হয়তো দাঁড়িয়ে থাকার কারণটা বুঝতে পারছি না। মাসিমা ছেড়ে দিয়ে গেছে এইসব হচ্ছে, এই যে জাল কেটে লড়াই করেছিল। সমস্যায় গরুগুলি ওইখানে দাঁড়িয়ে রয়েছে কেন? ওই গরুগুলি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে কেন? ওই গাংডারে, হ্যাঁ, এখানে হাওয়া খাচ্ছে, মাসি কামড়া না, তাই মাসি কামড়ায় রে, তখন গাংডারে যা, গাংডারে নোনা হাওয়া আছে না, আচ্ছা, একটু শান্তি পা। ও একদম গাংডারে চলে যায়। আর ওই যে বানি গাছের গোড়া আছে না, হ্যাঁ হ্যাঁ, বানি গাছের গোড়ারা ওরা ভোর রাত থেকে খাওয়া ধরে, জল যখন পুরানো হয় আচ্ছা, তখন ওই গোড়াগুলো আসি আসি ধারে আপছে, সমস্ত গরু খা। আর এই খড় তো আছে বা, খড় তো একদম হ্যাঁ। এটা সিজনের খড়, আচ্ছা। সিজনে যে সাবার করছে, হ্যাঁ হ্যাঁ, বিনতি সাবার আলিম, এই সাবারের হ্যাঁ, খড় আছে, খাবারের খড়গুলি রয়েছে, রয়ে গেছে। ওরা কোনোদিন জীবনে খড় নেয়নি, এই খড় থেকে যা। তার মানে আপনাদের একটা উপকারও হচ্ছে, বিনা পয়সায় গরুর খাদ্য হয়ে যাচ্ছে। গরুরও খাদ্য হচ্ছে, হ্যাঁ। আমরা হয়তো চালান টালান ঘুরে যাই, গোবর টোবর সেই, ঘুরাই, তার নিয়ে ঘাড়ি ফাড়ি কোনো রকম। গরিব জীবনে আর কি বাবু, গরিব জীবনে আমাদের তো আর কিছু নেই। বকগুলি কি এই পোকামাকড় খাওয়ার ওই, জন্য ওই, ওই, এখানে ওই, ওই, খাচ্ছে। খাচ্ছে? আপনার নাম কি মেসমশাই? আমার নাম কৃষ্ণ দাস। তা আপনি কি করেন? কৃষ্ণ দাস। আমার কোনো কর্ম নেই বাবা, 2 ছেলে আছে, 2 অবতারে পার। তাই? এখন নিজেরা কোনো রকম এতে মানে ছেলেরা আপনাকে দেখে না? ভালো দেখে, গুরুর কৃপা, হ্যাঁ, একদম গোবিন্দের কৃপা। তাহলে তো আপনি তো রাজা। হ্যাঁ, আমি আমার ছেলেরা কি আমার করে? ভালো দেখি। কেউ মানে সাবার করে, আচ্ছা, আর কেউ খাটে। আচ্ছা, হ্যাঁ, জন এখানে খাটে, তো- জন এখানে- খাটে যেটা, এখানে তো ওই যেটা জন কাজই- খাটে, ওই কাজই তো আসল। আমার যে ছেলেটা জন খাটে, হুম। ওই ছেলের কাছে দীর্ঘদিন ছিলাম, বুঝলি। এটা হাট বল্লভ গিয়েছিল, একটা কীর্তনে আসছিলাম, কীর্তন করতে 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 হঠাৎ হাট বল্লভ গিয়েছিল। ও, 5 লক্ষ টাকা ব্যয় করছি। কোথায়? এই ডায়মন্ড থেকে পশ্চিমে সরারহাট ওই যাইতো। তা আপনারা 80 কলকাতার বড় বড় হসপিটালে যাননি কেন? 80 বিনা 80 কয় বছর আগে? আশিপাশে হয়তো 3 বছর হলো তো। তাই আশিপা তো হাসপাতালে কলকাতায় বড় রাত্রে বড় রয়েছি। হসপিটাল রাজ্য চিনি না, সরকারের জানি না স্যার, আমরা কোথায় জানি না বিনা বাবা। পয়সায় হার্ট অপারেশন। আহ, এই যে দেখুন, এই যে আমি এই গত সপ্তাহে মেডিকেল কলেজে আমাকে ভর্তি নিয়ে নিল, একটা টেস্ট লিখেছিল ডাক্তার, অ্যানজিওগ্রাম। হার্ট ব্লক কোথায় কতটুকু আছে ওইটা জানার জন্য একটা টেস্ট করতে হয়, আপনারও করেছিল, বুঝলেন তো? হুম। তা ওই সব আমি তো 4 দিন ছিলাম রাজারহালে। টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম ওষুধ, টাইম টু টাইম ফল, আর ডাক্তার এসে চেক আপ করে যাচ্ছে। আর যখনই আপনার যেটা সমস্যা হচ্ছে বললে সাথে সাথে ওষুধ পাল্টে দিয়ে আবার ভালো অন্য ওষুধ দিয়ে যাচ্ছে। এখন আমরা তা সেরকম আপনারা রাস্তায় তো গিয়ে যেতে পারো এখন স্যার। কলকাতা এখান থেকে তো সবাই চেনে, এখান থেকে চিনলে কি বা, আমরা মানে নামখানা মূর্খ থেকে মানুষ, ট্রেন কোথায় ধরলে যাও না একদম যাও, বুঝলি? হসপিটালের গায়েই নামিয়ে দেয়। আমরা তো কোথায় যাবো, যে গরিব মানুষ চিনি না উনি না। গরিব আমার মানুষ, আপনি 5 লক্ষ টাকা আমার- খরচা করলেন কি করে? সরকার দিছে, আমার বাবার ক্ষমতা, ও সরকারি দিয়েছিল? আমার জান বাঁচাইছে বাবার সরকার। তাহলে তো মমতা ব্যানার্জি 3 লক্ষ টাকা উনি দিছে। বাহ। আর এর থেকে তার থেকে নি হাট বল্লভের ব্যাপারটা হয়েছে কি আমার। তা এখন কেমন আছেন? ভালো আছি, একটা জিনিস নিজের পায়ে নিজে কুড়ুল দিছি, মূর্খ মানুষ তো। কেন? ওই যে শুছিলাম, হ্যাঁ, শোয়ার ভিতরে যে পর্সাবার নালি নল দিছে যে, হ্যাঁ। বুঝলি? সেই নলটা খুলে গেছে। করে আমি পড়ে গেছি, ও খোলেনি। পড়ে গেছিলেন? এই বেডের থেকে পড়ছি হ্যাঁ, আর কি, হ্যাঁ, হ্যাঁ। পাটা পড়ে গেছে। হ্যাঁ, আমি পড়ছি, আর ওরা নাচারে দাঁড়িয়ে গেছি আবার। আচ্ছা, দাঁড়িয়ে যেতে আমি মনে করছি এই পর্সাবার নালিটাতে বোধহয় তেনটা খুলে গেছে, হ্যাঁ, ভাবছি আর কি। হ্যাঁ, খোলেনি, যেমনি তেমনি এমনি ছিল স্যার। এটা তারটা টেনে হ্যাঁ। তখন আবার টেনে দিয়েছি ভিতরে, ঢুকিয়ে দিয়েছেন? কাজ শেষ।
তারপর সেই থেকে এখন আমার প্রস্রাব টস্রাবের অবস্থা অন্যরকম। 4 দিন পরে তার মানে প্রস্রাবের সমস্যা দেখা সমস্যা দিয়েছে। হয়েছে। 4 দিন পরে দেখি না যে প্রস্রাবে দি রক্ত যা ট্যাপ ট্যাপ করে প্রস্রাব পরে, হুম পড়তে 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 রক্ত ফুঁস ওই যে ঘাটা খাইছি। হুম। আমার মন বলছে আর কি ওই কারণে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। এই তা আপনি সমস্যাটা ডাক্তারের কাছে যান নাই আর? তারপরও 3-4 বার হয়েছে 5,000 করে টাকা লাগে দেখি। আর এখন এই 200-100 টাকা করে 200-400 টাকা করে দিয়ে দিই কোনো রকম। 5,000 টাকা লাগবে কেন? ওই ডাক্তারের এর গেলে ওষুধ, শুধু ওষুধ টাকা, ওষুধ 3,000-4,000 টাকা করে টাকা ওষুধ না না, সব আর ফ্রি, 250 টাকা সব ডাক্তার ফ্রি। নেয়। বুঝলেন? মমতা এমন করে দিয়েছে বলে তো আপনার একেবারে সেই মাথার থেকে পা পর্যন্ত যা যা অপারেশন, যা যা ট্রিটমেন্ট সব বিনা পয়সায়, উনি ওষুধও তো তাই। টাকা দিল, উনি টাকা দিয়েছে। তাহলে আপনি তারপরে এই যে ওরা 5,000 টাকা খরচা হুম। করছেন, এটা তো মনে হয় ভুলভাল জায়গায় যাচ্ছে। সেই হসপিটালে এখন একটা ডাক্তার এখানে আছে। বলবেন যে ঝামেলা করবেন না, টাকা পয়সা লাগে না হসপিটালের ট্রিটমেন্টে, এত টাকা কেন আপনারা নিচ্ছেন? ওই যে ওষুধপত্র, হ্যাঁ? ওষুধের দাম নিয়ে প্রচুর। আচ্ছা, মানে ওষুধ হয়তো অনেক সময় ওষুধের সাপ্লাই দাম থাকে না, প্রচুর। এটা কিনতে, হ্যাঁ, তাহলে ওষুধ তো কিনতে কিছু হবে। করার নেই কাকা। ওই যে ওষুধটা কিনতে যাক, হবে। আপনি যে এখন সুস্থ যে হয়ে কদিন উঠেছেন, বাঁচিয়েছি, ওই সুস্থ হয়েছি ঠাকুর দিলে। ব্যাস 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 ব্যাস, বেঁচে থাকবেন। আর এখন ভালো লাগলো আপনার সাথে কথা ওই বলে। জিনিসগুলো একটু মানে আমার এতেই একটু কষ্ট হয়। এই যে এই কাকা বাবুর সাথে তো শুনলেন ওনার ইন্টারভিউ, যে উনি হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে রাজ্য সরকার থেকে 3 লাখ টাকা আর কিছু হয়তো দিয়েছে, সবই হয়তো বয়সের সাথে সাথে বুঝতে পারেননি। আচ্ছা যাক, ওটা তো শুনলেননি সব কিছু। তারপরে থেকে আসা যাওয়া একটা মানে গভীর আত্মীয়তা যাকে বলে, রক্তের সম্পর্কের আত্মীয়তা, তো শুধু ছেঁচড়ামি, মানে নোংরামি, স্বার্থের হানাহানি, খুনোখুনি, মারামারি। আর এই যে এই ধরনের প্রেম বলো, এই যে আমি এসছি, জাস্ট ফোন করে দিয়েছিলাম, আমার বোন তো নেই, বোনের ছেলে আছে, তার একটা বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, একদম ফার্স্ট ক্লাস সব, চিকেন, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, 5-7 রকমের রান্না করে খাওয়া। সেদিনই দুপুরবেলা, রাতের বেলায় চিকেন রুটি, তার সাথে আবার একটু ডাল করতে চেয়েছিল বৌমা, আমি বললাম না না, আমি অত খেতে পারবো না। কালকে সারাদিন মাছ ভাজা, তারপরে ডিম হয়েছিল, কষা, ডাল, তারপরে আর একটা চচ্চড়ি। আমি বললাম এত দিও না, আমি আর বয়স হয়ে গেছে তো এত খেতেও পারি না আগের মতো। তবে খুব ভালো লাগছে যে আমার বোন নেই, কিন্তু বোনের যে মানে পুত্রবধূ, অসম্ভব ভালো, অসম্ভব, মানে মানুষ ভালো নেই আমরা বলি, তা আমার চোখে বহু মানুষ পড়েছে। যে আমি বাড়ি থেকে 11 তারিখে বেরিয়েছি, আমার একটু টপিক্যালে দেখানো ছিল, সেখান থেকে আমার দাদার বাড়ি নিউ আলিপুর 4-5 দিন থাকলাম। বৌদি বয়স হয়ে গেছে প্রায় 85 বছর, এখনও রান্নাবান্না করে আদর যত্ন করে খাওয়ালো। তার ছেলে আছে, 3 ছেলের মধ্যে 1 ছেলে মারা গেছে। তারপরে ওখান থেকে চলে গেলাম আমার এক কলিগ চঞ্চল বোসের বাড়ি, গার্ডেন রিচ, সেখানে 2 রাত 3 দিন থাকলাম। সে রাজকীয় আপ্যায়ন, মানে অনেকেই হয়তো চঞ্চলদাকে পিছনে বকাবকি করে, কিন্তু মনটা খুবই ভালো। তারপরে ওখান থেকে চলে এলাম আমি ওই কি বলি, কদমতলা, শিলপাড়া কদমতলা। আমি একসময় 50 বছর আগে আমার বড়দার সঙ্গে যখন থাকতাম মধ্যগ্রামের বাড়ি তো তখন ছিল না, গ্রাম থেকে এসে ভাড়া থাকতাম। তো দাদা বিয়ে করলো, ওখানে আমাদের মিষ্টির দোকান ছিল, সেই দোকান 2 ভাই মেজদা বড়দার মধ্যে এটা ক্রাশ হয়ে যাওয়াতে বিক্রি করে দিল আর কি। এই যে দেখুন, এই হচ্ছে সমুদ্রের সাথে এই নদীটা এসে মিশেছে। ট্রলারগুলি এখানে সবাই তো রিপেয়ার করছে, বা
মাছের হয়তো আমদানি কম বলে বেরোয়নি। সূর্য বাবা আস্তে আস্তে আকাশে উঠছে, আগত চেহারা। এখানে অবশ্য আমাদের বাড়ির কাছে দেখি কাক ঠাক নেই, এখানে তো দিব্যি প্রচুর কাক, নানান রকম পাখি, নানান রকমের